প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আমি আলোচনা করে থাকি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় এবং জিওপলিটিক্যাল বিষয় নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই তা হলো সেফ এক্সিট। এই সপ্তাহখানেক হলো পুরো বাংলাদেশ জুড়ে সেফ এক্সিট কে কখন যেতে চায়, কে চায়, সেই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কথাটা উঠে এসেছে এনসিপির নেতা নাহিদ ইসলাম তার বক্তব্য থেকে। নাহিদ বলেছে যে উপদেষ্টা পরিষদে কেউ কেউ আছেন যারা নিজেদের এমন করে রেখেছেন তারা এখন যে কোনো সময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে চায়, সেফ এক্সিট চায়। এই সেফ এক্সিটটা কী আসলে? বিষয়টা হচ্ছে রাজনৈতিক দিক থেকে যদি দেখি আমরা, তা হলো একটা দেশের যখন রাষ্ট্র ক্ষমতায় কেউ থাকে সেইখানে সে নানা ধরনের ক্ষমতার অপব্যবহার করে নিজের আখের গুছায় নিজের জন্য যা কিছু করতে হয়, এখানে ধন সম্পদ নানা ধরনের ব্যাপার থাকতে পারে। সবটা করার পরে একটা পর্যায়ে তার মনে হয় যে যদি ক্ষমতার পরিবর্তন হয় তখন তার জীবন হুমকিতে পড়তে পারে, তার সামাজিক অবস্থান অনিরাপদ হয়ে উঠতে পারে। এবং এই যে তার অনিরাপদ চিন্তাটা, সেখান থেকে সে মনে করে এমন একটা সুরাহা হওয়া দরকার যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে আলাপ করে যে আমাকে ভাই কোনো কিছু ক্ষতি করো না, আমি এগুলো যা করেছি সেগুলো আসলে ঠিকঠাক করিনি, ভুলভ্রান্তি ছিল, এবং তোমরা ক্ষমতায় আসো, আমি এইখান থেকে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমি আমার মতন থাকবো। ওই যে গানের মতন, আমাকে আমার মতো থাকতে দাও। তো আমাকে আমার মতো থাকতে দাও, এই আবদারটা নাকি জোরালো হয়ে উঠেছে। এবং এনসিপির অনেক নেতা বলছে যে অনেকেই তো আখের গুছিয়ে ফেলেছে, তারা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে বলছে যে এই ধরনের কোনো কথা তারা ভাবছেন না। আমি কারো নাম নিচ্ছি না, তবে একাধিক উপদেষ্টা নানাভাবে নানা ধারায় কথাগুলো বলেছেন যে আমার কি দরকার সেফ এক্সিটের, আমি তো এরকম কিছু করি নাই, কিংবা সেফ এক্সিট নিয়ে আমি ভাবছি না। দেখুন, এই সেফ এক্সিটের যে ব্যাপারটা এখনকার যারা প্রজন্ম তাদের জন্য বলি, 111 যেটাকে আমরা বলি পপুলারলি, কেয়ারটেকার মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট 2007 সালে যেটা জানুয়ারিতে ঘটলো না, এই খানটাতে এসে দেখা যাচ্ছে যে প্রথমত তারেক রহমান চলে গেল দেশের বাইরে, আর্মিদের সঙ্গে সে একটা ডিল করলো যে ভাই আমি আর রাজনীতি করব না, আমাকে যেতে দাও। উনি চলে গেলেন ইংল্যান্ডে, এবং এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংল্যান্ডে আছেন। এবং সেটার সাথে মনে করা হয় কেয়ারটেকার গভর্নমেন্টের যারা প্রধান ছিলেন, ফখরুদ্দিন সাহেব এবং মইনুল আহমেদ সামরিক বাহিনী প্রধান, তারাও দেশ ছেড়ে চলে গেলেন। পরবর্তীতে 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের প্রেক্ষিতে 2009-এ যখন আওয়ামী লীগ সরকার গঠন হলো, তখন তাদের সঙ্গে আলোচনা করে এই দুজন ব্যক্তি দেশ ছেড়ে চলে গেছে। এটাকেও সেফ এক্সিট হিসেবে বলা হয়ে থাকে। আরেকটা ধারার সেফ এক্সিটের বিষয় এখন উঠে এসেছে। অনেকে বলেন যে শেখ হাসিনারটা সেফ এক্সিট। না, আমার মনে হয় যে এইখানে শেখ হাসিনা তখন দর কষাকষির সুযোগ পান নাই যে আমাকে চলে যেতে দাও, অথবা না গেলেই হবে, অথবা আমি কেন যেতে চাই। কারণ সেফ এক্সিটে দর কষাকষি উনি কার সাথে করবেন? তখন তো কোনো আসলে সরকার কাঠামো ছিল না। সেই জন্য শেখ হাসিনাকে মূলত সামরিক বাহিনীর এই কমান্ডসরা তারা চেয়েছে যে কোনো রক্তপাত না ঘটুক, শেখ হাসিনা তাহলে দেশ ছেড়ে বেরিয়ে যাক এইখানে রক্তপাত এড়ানোর জন্য। কারণ রাজপথে তখন লক্ষ লক্ষ মানুষ, এই রক্তপাতের পরবর্তীতে অন্য কোনো রক্তপাতের দায়ভাগ তারা নিতে চাননি, যেটা আমার মনে হয়। সুতরাং পরের যে দিকটা উঠে এসেছে সেটা হচ্ছে এই এনসিপির প্রধান নেতা, অন্যতম প্রধান নেতা নাহিদ ইসলাম তার বক্তব্যে। এখন এই যে কেন তরুণরা, যে ছাত্ররা তাদের সহায়তা সম্পূর্ণভাবে দিল এই সরকার গঠনে, তারা এখন সরকারে থাকা উপদেষ্টা কমিটিতে, যেটা আসলে মূলত ক্যাবিনেট,
তা সেইখানে থাকা একাধিক উপদেষ্টার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছেন। আবার মাঠে এরকমও শোনা যায় তরুণদের ভেতরে যারা বিশেষভাবে রাজনৈতিক ক্ষমতা প্রাপ্ত তাদেরও বিষয়ে অনেক ধরনের অভিযোগ উঠে এসেছে। মূলত বাংলাদেশের মানুষ যে জায়গাটা আকাঙ্ক্ষা করেছিল যে এদেশ আবার একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে, এইখানকার উন্নয়নের ধারাটা একটা নির্দিষ্ট মাত্রায় এগিয়ে যাবে, যেন এদেশের তরুণ আপামর জনসাধারণ ভালো থাকে, চাল ডাল তেলে নুনে পেঁয়াজে আলুতে দোকানপাটে কিনতে গিয়ে তারা ভালো থাকে সংসার জীবনযাপনে, নিরাপত্তার দিক থেকে তারা ভালো থাকে, যারা শিক্ষার্থী তারা আবার শিক্ষায় ফিরে যায়, তাদের জীবনটা শিক্ষা মানটা যেন উন্নততর হয়, যারা শিল্প কল কারখানায় শ্রমিক মজুর কাজ করছেন তারা তাদের ন্যায্য মজুরিটা পান, এবং অর্থাৎ সব মিলিয়ে যে অর্থনৈতিক প্রকৃতিটা বাংলাদেশের সেটা আরও উন্নততর হবে। একই সাথে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, যেখানে সকলেই আগামী দিনে নিজের যে ভোটাধিকার সেইটা প্রয়োগ করতে পারবে কোনো হুমকি ছাড়া, কোনো দুশ্চিন্তা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষায় জনসাধারণ রাজপথে নেমে এসেছিল, এবং সেইখানেই তরুণরাও যে ভূমিকাটা পালন করেছে সেই ভূমিকায় তারা এইখানে একটি নতুন সরকার গঠনে সমর্থন জানিয়েছে। এবং শুধু এতটুকুন নয়, এই সরকারের ভিতরেও তরুণদের প্রতিনিধিত্ব ছিল এবং এখনও আছে। এই তরুণদের একটা বড় অংশই রাজনৈতিক দল গঠন করে রাজপথে অন্য পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে কাজ করছে, জনতার কাছে যেতে চাইছে, জনতার কথা শুনতে চাইছে, জনতাকে তাদের কথা বলতে চাইছে। ঠিক এরকম একটা সময় আমরা দেখছি যে আগামীতে নির্বাচন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, তো এটা অক্টোবর মাস, ফেব্রুয়ারি আসতে বেশি দেরি নেই। যদি নির্বাচন সঠিকভাবে পরিচালিত করতে হয় সেই প্রস্তুতি গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখন এই ধরনের প্রশ্ন কিংবা প্রসঙ্গ মানুষকে খুব উদ্বেগে ফেলে, বিভ্রান্ত করে জনসাধারণকে, জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার করে যে যেই আওয়ামী লীগকে আমরা দোষারোপ করলাম তারা অনিয়ম করেছে, সুশাসন বজায় রাখেনি, সুশাসনের তীব্র অভাব বাংলাদেশে, তাহলে একই ধারায় এখন এই যে উপদেষ্টারা কি কাজ করছেন? না হলে কেন তারা সেফ এক্সিট চাইছে? কেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদেরই এক সময়ের খুব প্রিয়পাত্র তরুণরা নিয়ে এসেছে? এটা ভাববার ব্যাপার। এই জায়গাটা কেন আজকে বলছি, এই জায়গাটা আমাদেরও ভাববার ব্যাপার। জনসাধারণ হিসেবে, সচেতন মানুষ হিসেবে আমরা ভাই সুস্পষ্ট করে একটা বিষয় চাই, এই দেশে শান্তি, এই শান্তির সাথে দেশের সমৃদ্ধি। যারা নেতৃত্বে থাকবেন তারা যেন ইতিবাচকভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেন। আগামীতে নির্বাচন হলে সেরকম নেতৃত্বই যেন আসে যারা কিনা মানুষের সাথে থাকবে, পাশে থাকবে। যদি তরুণদের অভিযোগ উপদেষ্টাদের বিরুদ্ধে সত্য হয়ে থাকে সেটি খুবই বেদনাদায়ক এবং গ্রহণীয় নয়। সেই জায়গাটা খুব সুনির্দিষ্ট করে তরুণদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আনতে হবে, যে কারা, কেন, কিভাবে, কি কারণে সেফ এক্সিট চেয়েছে। এখানে প্রসঙ্গত বলি, মিডিয়ায় খবরে পড়ছি যে এনসিপির অনেকে বলছে যে তাদের কাছে তালিকা আছে, কারণ আছে, প্রমাণ আছে কোন উপদেষ্টারা সেফ এক্সিট চেয়েছেন, কোন প্রেক্ষিতে চেয়েছেন, কেন চাইছেন। যদি
খুবই গঠনমূলকভাবে অভিযোগটা আনতে পারে তরুণ নেতৃবৃন্দ, তাহলে উল্টো দিকে যাদের বিরুদ্ধে অভিযোগটা আসবে তাদেরকে জনগণের সামনে খুব স্পষ্ট করে জবাব দিতে হবে। জবাব ভাই দিতেই হবে। আজকে জবাব কেউ দিবেন না, কালকে দেবেন না, পরশু কিন্তু জনগণ আপনার কাছে হাজির হয়ে বলবে জবাব চাই। এই যে আমরা জবাব চাই জবাবদিহিতার জায়গায়, এবং আমাদের ধৃষ্টতা, আমাদের সাহসটা ওখানেই, আমাদের মতন মানুষের যে যাদের পিছনে অন্যায়ের কোনো লেশ মাত্র চিহ্ন নেই, যাদের সাথে গায়ে লেপ্টে থাকা কোনো কালো দাগ নেই। সুতরাং আমরা হচ্ছি জনগণের সাথে মানুষ, আমরাই জনগণ। রাজপথে যারা হাঁটে, খালি পায়ে হাঁটে, ধুলো মাখা স্যান্ডেল পরে হাঁটে, গাড়ি ছাড়া হাঁটে, ভাঙা রিকশায় চড়ে, ওই যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর যারা আমরাও, আমার তো গাড়ি নাই, আমার বাড়িও নাই, সুতরাং আমি সেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেজন্যই আমি এইভাবে কথাটা বলতে পছন্দ করব, এবং আমি বিশ্বাস করি তরুণ শক্তিকেই শেষতক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই তরুণরা যেন ইতিবাচকভাবে বাংলাদেশের রাজনীতিকে অনুধাবন করেন, এবং সেই প্রক্রিয়ায় এই ভূখণ্ডকে সুরক্ষা দেওয়ার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এই বাংলাদেশের যে 18 কোটি জনগণ, তাদের সার্বিক উন্নয়নের জন্য এই তরুণদেরকেই ভূমিকা পালন করতে হবে, এবং আমরা সেই বিষয়টাকে আকাঙ্ক্ষা করি। রাজনৈতিক দলগুলো সেইখানে, সকল রাজনৈতিক দলের নিজস্ব যে গঠনতন্ত্র অনুযায়ী যে কাঠামো আছে, সেখান থেকে প্রত্যেকেই একই ইতিবাচক ভূমিকা পালন করবে। যদি তা হয়, তাহলে সম্মিলিতভাবে যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাটা তৈরি হবে এবং এগিয়ে যাবে, গণতন্ত্রের যে সুস্বাস্থ্য, সেই সুস্বাস্থ্যটা যদি উজ্জ্বল হয়ে ওঠে, তাহলে কখনোই এই দেশের মাটিতে সেফ এক্সিট এই বিষয়টা, এই ধরনের প্রসঙ্গের অবতারণা ঘটবে না। যদি সুশাসন শক্তিশালী হয়, তাহলে সেই সুশাসনের প্রক্রিয়ায় লুটপাটের বিষয়টি কখনো স্থান পায় না। আর যদি কেউ কখনো এটাতে যুক্ত হয়ে পড়েন, এই ধরনের লুটপাটে যুক্ত হয়ে পড়েন, অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে। আমরা চাই বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক, এটা আমাদের দাবি। আমরা চাই যারা শাসন ক্ষমতায়, শাসকদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আজকে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হব। সাথে থাকুন আমার হোয়াইট পেপার ইউটিউব চ্যানেলের সাথে। আপনারা যে যেখানে আছেন তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের মঙ্গল কামনা চাইছি আমি মন ভরে।